গুলুর গল্পের আসরে আজকের গল্প পরশুরামের লম্বকর্ণ। পাঠে আমি মনতোষ। রায় বংশলোচন ব্যানার্জি বাহাদুর, জমিনদার অ্যান্ড অনারেরি ম্যাজিস্ট্রেট, বেলেঘাটা বেঞ্চ। ও রোজ বিকেলে খালের ধারে হাওয়া খেতে বেরোন। 40 পার হয়ে ইনি একটু মোটা হয়ে পড়েছেন, সেজন্য ডাক্তারের পরামর্শে হেঁটে এক্সারসাইজ করেন। আর আজকাল ভাত আর লুচির বদলে দুবেলা কচুরি খেয়ে অতি কষ্টে দিন যাপন করছেন। কিছুক্ষণ পায়চারি করে বংশলোচন বাবু ক্লান্ত হয়ে খালের ধারে একটা ঢিপির উপরে রুমাল বিছিয়ে বসলেন। ঘড়ি দেখলেন 6:30 বাজে। জ্যৈষ্ঠ মাস শেষ হতে চলেছে। খবরে শুনেছেন সিলনে মনসুন পৌঁছেছে। এখানে যে কোনো দিন ঝড় জল হাওয়া বিচিত্র নয়। বংশলোচন বাড়ি ফেরার জন্য প্রস্তুত হয়ে হাতের বর্মা চুরুটে একবার জোর টান দিলেন আর মিহি করে ধোঁয়া ছাড়লেন। এমন সময় মনে হলো কে যেন পিছু থেকে তাঁর জামার একটা কোনা টানছে আর মিহি সুরে বলছে হু 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 হু। পেছনে তাকিয়ে দেখলেন একটা ছাগল, বেশ হৃষ্টপুষ্ট ছাগল, কুচকুচে কালো নধর শরীর, বেশ বড় বড় লটপটে কানের উপরে কচি কচি পটলের মতো দুটো শিং গজিয়েছে। বয়স বেশি নয়, এখনো অজাতশত্রু। বংশলোচন বিস্ময় ভরা গলায় বললেন, আরে এটা কোথা থেকে এলো? এ কার পাঁঠা? কাউকেই তো দেখছি না। ছাগল উত্তর দিল না। কাছে ঘেঁষে লোলুপ নয়নে মনোযোগ দিয়ে দেখতে লাগলো। বংশলোচন তাঁর মাথায় একটা ঠেলা দিয়ে বললেন, যা পালা, ভাগো আছে। তাতে ছাগল পেছনের দুপায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালো এবং সামনের দুপা মুড়ে ঘাড় বাঁকিয়ে রায়বাহাদুরকে এক ঢো মারল। রায়বাহাদুর এতে বেশ কৌতুক বোধ করলেন আর খেলার ছলে আবার ঠেলা মারলেন। ছাগল আবার একবার খাড়া হয়ে উঠল আর ঢু মারার বদলে খপ করে হাতের চুরুটটা কেড়ে নিল। সেটা খেয়ে বলল, অর্থাৎ আর আছে? বংশলোচনের সিগারেট কেসে আর একটা মাত্র চুরুট অবশিষ্ট ছিল। কৌতুক ভরে মৃদু হেসে সেটা বার করে দিলেন। ছাগলের মাথা ঘোরা, গা বমি ইত্যাদি কিছুই দেখা গেল না। দ্বিতীয় চুরুটটা শেষ করে আবার জিজ্ঞাসা করলো, বংশলোচন বললেন, আর নেই, তুই এবার যা, আমিও উঠি। ছাগল কিন্তু এই কথা বিশ্বাস করল না। সে পকেট তল্লাশ করতে লাগলো। বংশলোচন নিরুপায় হয়ে সিগার কেসটা খুলে ছাগলের সামনে ধরে বললেন, বিশ্বাস না হয় এই দেখ বাবু। ছাগল এক লাফে সিগার কেসটা কেড়ে নিয়ে চিবোতে আরম্ভ করলো। রায়বাহাদুর রাখবেন নাকি হাসবেন সেটা ঠিক করতে না পেরে বলে ফেললেন, শালা, অন্ধকার হয়ে আসছে, আর দেরি করা উচিত নয়। বংশলোচন বাড়ি ফেরার রাস্তা ধরলেন। ছাগল কিন্তু তার সঙ্গ ছাড়ল না। বংশলোচন বিব্রত হলেন, কারণ কার ছাগল কি বৃত্তান্ত তিনি কিছুই জানেন না। ধারে কাছে কাউকেই দেখলেন না যে জিজ্ঞাসা করবেন। ছাগলটাও নাচোড় বান্দা, তাড়ালেও যায় না। বাড়ি নিয়ে যাওয়া ছাড়া প্রত্যান্তর নেই। পথে যদি মালিকের সন্ধান পান ভালোই, না হলে কাল সকালে কিছু একটা ব্যবস্থা করবেন। বাড়ি ফেরার পথে অনেক খোঁজ নিলেন, কিন্তু কেউই ছাগল সম্বন্ধে কিছু বলতে পারল না। শেষে হতাশ হয়ে স্থির করলেন যে আপাতত নিজেই ওকে পুষবেন। হঠাৎ বংশলোচনের মনে একটা কাঁটা খচ করে উঠল। তাঁর যে এখন স্ত্রীর সঙ্গে ঝগড়া চলছে, আজ 5 দিন হলো কথা বন্ধ। এদের দাম্পত্য কলহ বিনা আড়ম্বরে শুরু ও শেষ হয়। সামান্য একটা ব্যাপার নিয়ে 2-4টি খোঁচা মারা কথা, তারপরে দিনগত অহিংস অসহযোগ, কথাবার্তা বন্ধ। শেষে হঠাৎ একদিন সন্ধি স্থাপন ও পুনর্মিলন। এরকম প্রায়ই হয়, বিশেষ চিন্তার কারণ নেই।
কিন্তু বর্তমান ব্যাপারটা সুবিধাজনক নয়। গৃহিণী জন্তু জানোয়ার মোটেই পছন্দ করেন না। বংশলোচনের একবার কুকুর পোষার শখ হয়েছিল, কিন্তু গৃহিণীর প্রবল আপত্তিতে সেটা বানচাল হয়ে যায়। আজ একে ঝগড়াঝাটি চলছে, তার উপরে আবার ছাগল নিয়ে গেলে আর রক্ষে থাকবে না। একে মা মনসা, তাতে আবার ধুনোর গন্ধ। হাঁটতে হাঁটতে রায়বাহাদুর পত্নীর সঙ্গে কাল্পনিক কথা কাটাকাটি আরম্ভ করলেন। একটা পাঁঠা পুষবেন, তাতে কার কি বলার আছে? তিনি কি স্বাধীনভাবে মর্জি মাফিক একটা শখ মেটাতে পারেন না? তিনি একজন গণ্যমান্য সম্ভ্রান্ত ব্যক্তি। বেলেঘাটা রোডে তাঁর বিশাল বাড়ি, বিস্তর জমি জমার মালিক। তিনি একজন খেতাবধারী অনারারি হাকিম। 50 টাকা পর্যন্ত জরিমানা, 1 মাস পর্যন্ত জেল দিতে পারেন। তার কিসের দুঃখ, কিসের নার্ভাসনেস? বংশলোচন বারবার মনকে চোখ ঠাউরালেন, তিনি কারো তোয়াক্কা করেন না। বংশলোচন বাবুর বৈঠকখানায় যে সান্ধ্য আড্ডা বসে, তাতে প্রায়ই অনেক রাজা উজির বধ হয়ে থাকেন। লাট সাহেব, সোরেন বাড়ুজ্জে, মোহনবাগান, ঈশ্বর দত্ত, প্রতিবেশী অধর বুড়োর শ্রাদ্ধ, আলিপুরের নতুন কুমির, বর্তমানের কোনো প্রসঙ্গই বাদ যায় না। গত 7 দিন ধরে বাঘের বিষয়ে আলোচনা চলছে। বাঘের ব্যাপারে বংশলোচনের শ্যালক নগেন আর দূর সম্পর্কের ভাগ্নে উদয়ের মধ্যে প্রায় হাতাহাতির উপক্রম। অন্য সভ্যদের মধ্যস্থতায় তখনকার মতো তারা নিরস্ত হন। বংশলোচনের বৈঠকখানা ঘরটা বেশ বড় ও সুসজ্জিত। অনেকগুলো ছবি, আয়না, আলমারি, চেয়ার ইত্যাদি জিনিসপত্রের ঠাসা। প্রথমেই নজরে পড়ে কার্পেটে বোনা ছবি। কালো জমির উপরে আসমানি রঙের বেড়াল। যুদ্ধের সময় বাজারে সাদা পশম পাওয়া যাচ্ছিল না, সুতরাং বেড়ালটার এই হাল হয়েছে। ছবির নিচে সকলের অবগতির জন্য বড় বড় ইংরেজি অক্ষরে লেখা CAT, ক্যাট। তার নিচে যিনি বুনেছেন তার নাম মানিনী দেবী। ইনি গৃহকর্ত্রী। ঘরের অন্য দিকের দেওয়ালে একটা রাধা কৃষ্ণের তেল রাঙা ছবি। কৃষ্ণ রাধাকে নিয়ে কদম তলায় দাঁড়িয়ে আছেন। একটা প্রকাণ্ড সাপ তাদের পাক দিয়ে পিষে ফেলার চেষ্টা করছে। রাধাকৃষ্ণ ভ্রক্ষেপ করছেন না, কারণ সাপটা সাপ নয়, ওঙ্কার মাত্র। এছাড়াও অনেকগুলো মেমের ছবি আছে। তাদের গায়ে সিল্কের ব্রাহ্ম শাড়ি আর মাথায় কালো সুতোর লুটোনো পরচুলা ময়দার কাই দিয়ে আটা। তাতেও তাদের দুরন্ত মেম ভাব ঢাকা পড়েনি। সেজন্য জোর করে নাক বেঁধিয়ে দেওয়া হয়েছে। ঘরে দুটো দেওয়াল আলমারিতে চীনামাটির পুতুল আর কাঁচের খেলনা ঠাসা। ওপরের শোবার ঘরের 4টে আলমারি বোঝাই হবার পরে যেগুলো বাড়তি হয়েছে সেগুলোই নিচে রাখা হয়েছে। এছাড়াও আরো অনেক রকম আসবাব, যেমন রাজা রানীর ছবি, রায়বাহাদুরের চেনা ও অচেনা ছোট বড় সাহেবের ফটোগ্রাফ, গিল্টির ফ্রেমে বাঁধানো আয়না, অ্যালম্যানক, ঘড়ি, রায়বাহাদুরের সনন্দ, কয়েকটা অভিনন্দন পত্র ইত্যাদি আছে। আজ যথাসময়ে আড্ডা বসেছে। বংশলোচন এখনো বেরিয়ে ফেরেননি। ওনার অন্তরঙ্গ বন্ধু বিনোদ উকিল ফরাসের উপরে তাকিয়া ঠেস দিয়ে খবরের কাগজ পড়ছেন। বৃদ্ধ কেদার চ্যাটার্য মশাই হুঁকো হাতে ঝিমুচ্ছেন। নগেন আর উদয় অতি কষ্টে রাগ ঢেকে ওত পেতে বসে আছে। একটা ছুতো পেলেই পরস্পরকে আক্রমণ করবে। আর চুপ করে থাকতে না পেরে উদয় বলল, যাই বলো, বাঘের মাপ কখনোই ল্যাজ শুদ্ধ হতে পারে না। তাহলে মেয়ে ছেলেদের মাপও চুল শুদ্ধ হবে না কেন? আমার বউয়ের বেনুনেরটাই তো প্রায় 3 ফুট লম্বা। তবে কি বলতে চাও, বউ 8 ফুট লম্বা?
নগেন বলল, দেখ গোদো, তোর বউয়ের কথা আমরা মোটেই শুনতে চাই না, ভাগের কথা বলতে হয় তো বল। এমন সময় বংশলোচন ছাগল নিয়ে ফিরলেন। বিনোদবাবু বললেন, বাহ, বেশ পাটাটা তো, কত দিয়ে কিনলে হে? বংশলোচন সমস্ত ঘটনা বললেন। বিনোদ বললেন, বেওয়ারিশ মাল, বেশি দিন ঘরে না রাখাই ভালো, সার বেড়ে ফেলো, কাল রবিবার আছে, লাগিয়ে দাও। চাটুর্য মশাই ছাগলের পেট টিপে বললেন, দিব্যি পুরুষ্ট পাঁটা, খাসা কালিয়া হবে। নগেন ছাগলের উরু টিপে বলল, ওহ, হাঁড়ি কাবাব, একটু বেশি করে আদা বাটা আর পেঁয়াজ। উদয় বলল, আমার বউ এইসা গুলি কাবাব করতে জানে। নগেন ভুরু কুচকে বলল, উদো আবার। বংশলোচন বিরক্ত হয়ে বললেন, তোমাদের কি জন্তু দেখলেই খেতে ইচ্ছে করে? একটা নিরীহ অনাথ প্রাণী আশ্রয় নিয়েছে, তা কেবল কালিয়া আর কাবাব। ছাগলের খবর শুনে বংশলোচনের 7 বছরের কন্যা টেপি আর ছোট ছেলে ঘেন্টু ছুটে এলো। ঘেন্টু বলল, ও বাবা, আমি পাঁটা খাবো, পাঁটার যা যা, শুনে শুনে কেবল খাই খাই শিখেছেন। ঘেন্টু হাত পা ছুঁড়ে বলল, হ্যাঁ, মেটুলি খাবো। টেপি বলল, বাবা, আমি পাঁঠাটা পুষবো, একটু লাল ফিতে দাও না। বেশ তো, একটু খাওয়া দাওয়া করুক, তারপরে নিয়ে খেলা করিস। এখন পাঁঠার নাম কি বলো না? বিনোদ বললেন, নামের ভাবনা কি? বাসুরক, দধিমুখ, মসিপুচ্ছ, লম্বকর্ণ। চাটুর্য বললেন, লম্বকর্ণই ভালো। বংশলোচন কন্যাকে একটু আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, টেপু, তোর মা এখন কি করছে রে? এখনই তো কল ঘরে গেল, ঠিক জানিস? তাহলে এখন 1 ঘন্টা নিশ্চিন্তে। দেখ, ঝিকে বল, ঘোড়ার ভেজানো ছোলা চট করে 4টি এনে এই বাইরের বারান্দায় যেন ছাগলটাকে খেতে দেয়। আর হ্যাঁ, ওকে বাড়ির ভেতর নিয়ে যাসনি যেন। অতি উৎসাহে টেপি বাবার বলা কথা ভুলে গেল। লম্বকর্ণের গলায় লাল ফিতে বেঁধে টানতে টানতে অন্দরমহলে নিয়ে গিয়ে বলল, ও মা, শিগগির লম্বকর্ণকে দেখবে এসো। মানিনী মুখ মুছতে মুছতে স্নানঘর থেকে বের হয়ে বললেন, আমার ওটাকে কে আনলে? দূর দূর, ও জি, ও বাতাসি, শিগগির ছাগলটাকে বের করে দে। যাটা আমার বারে, ওকে বাবা এনেছে, আমি পুষবো। ঘেন্টু বলল, গোড়া গোড়া খেলবো, খেলা বার করে দিচ্ছে, ভদ্রলোকে আবার ছাগল পোষে। বেরো বেরো। ও দারোয়ান, ও চুকুন্দর সিং। হাজুর বলে হাঁক দিয়ে চুকুন্দর সিং হাজির হলো। শীর্ণ বেটে খাটো বৃদ্ধ, গালপাট্টা দাড়ি, পাকালো গোঁফ, জাঁকালো গলা, আর তার চেয়েও জাঁকালো তার নাম। এর জোরেই সে চোটা ডাকুর আক্রমণ থেকে দেউড়ি রক্ষা করে আসছে। ভেতরে গন্ডগোল শুনে রায়বাহাদুর বুঝলেন যুদ্ধ অনিবার্য। মনে মনে তাল ঠুকে বাড়ির ভেতরে আসলেন। গৃহিণী তার দিকে দৃকপাত না করেই দারোয়ানকে বললেন, ছাগলটাকে আবি নিকাল দেও, একদম ফটকের বাইরে, নেই তো চিস্তি নোংরা করেগা। চুকুন্দর বলল, বহুত আচ্ছা। বংশলোচন পাল্টা হুকুম দিলেন, দেখো চুকুন্দর সিং, এই বকরি গেটের বাইরে জায়গা তো তোমার নকরি ভি জায়গা। চুকুন্দর বলল, বহুত আচ্ছা। মানিনী স্বামীর দিকে কয়েকটা অগ্নিময় নয়নবান হেনে বললেন, হ্যাঁ টেপে, হতচ্ছাড়ি, রাত্রির হয়ে গেল, গিলতে হবে না।
থাক তুই ছাগল নিয়ে, কাল যাচ্ছি আমি হাট খোলায় গৃহিণীর বাপের বাড়ি। বংশলোচন বললেন, টেপু, ঝিকে বলে দে বৈঠকখানা ঘরে আমার বিছানা করে দেবে, আমি আর সিঁড়ি ভাঙতে পারি না। আর দেখ, ঠাকুরকে বল আমি মাংস খাবো না, শুধু খান কত কচুরি, একটু ডাল আর পটল ভাজা। পুরাকালে বড়লোকদের বাড়িতে একটা করে গোঁসা ঘর থাকতো। ক্রুদ্ধা আর্য নারীরা সেখানে যেতেন, কিন্তু আর্য পুত্রদের জন্য সেরকম কোনো ব্যবস্থা ছিল না। অগত্যা তাদের এক স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হলে তারা অন্য এক পত্নীর দ্বারস্থ হতেন। আজকাল বাজার দুর্মূল্য হওয়ায় এইসব অতি সুন্দর প্রাচীন নিয়ম কানুন লোপ পেয়েছে। বর্তমানে মেয়েদের শোবার ব্যবস্থা ঘরের মেঝের ওপরে মাদুর, কিংবা তেমন জোরালো হলে বাপের বাড়ি, আর ভদ্রলোকের একমাত্র আশ্রয় বৈঠকখানা। ডিনারে কটা কচুরি ইত্যাদি খেয়ে রায়বাহাদুর বৈঠকখানা ঘরে একা শুতে এলেন। অন্ধকারে তার ঘুম হয় না, এই জন্য ঘরের এক কোণে পিলসুজের ওপর একটা রেড়ির তেলে প্রদীপ জ্বালানো ছিল। কিছুক্ষণ এপাশ ওপাশ করে বংশলোচন উঠে ইলেকট্রিক লাইট জ্বাললেন এবং একখানা গীতা নিয়ে পড়তে শুরু করলেন। এই গীতাটা তাঁর দুঃসময়ের সম্বল। পত্নীর সঙ্গে অসহযোগ হলে তিনি এটা নিয়ে নাড়াচাড়া করেন এবং সংসারের অনিত্যতা উপলব্ধি করতে চেষ্টা করেন। কর্মযোগ পড়তে পড়তে বংশলোচন ভাবতে লাগলেন, তিনি কি এমন অন্যায় করেছেন যার জন্য মানিনি এমন ব্যবহার করেন। বাপের বাড়ি যাবেন, ইস, বাড়িতে যাক না, তিনি ফিরিয়ে আনবার নামটাও করবেন না। যখন গরজ হবে নিজেই ফিরবে। উনি শখ করে যেসব জঞ্জাল ঘরে পড়েন তা তো বংশলোচন নীরবে বরদাস্ত করেন। এই তো সেদিন 15টা জল চৌকি, 23টা বঁটি আর 250 টাকার খাগড়াই বাসন কেনা হয়েছে। আর দোষ হলো কেবল ছাগলের বেলা। সব। বংশলোচন গীতা কানা সরিয়ে রেখে আলোর সুইচ বন্ধ করলেন এবং কিছুক্ষণের মধ্যেই নাসিকা গর্জন করতে লাগলেন। লম্বকর্ণ বারান্দায় শুয়ে যাবর কাটছিল। দুটো বর্মা চুরুট খেয়ে তার ঘুম চটে গেছে। রাত 1টা নাগাদ জোর হাওয়া উঠল। ঠান্ডা লাগায় সে বিরক্ত হয়ে উঠে পড়ল। বৈঠকখানা ঘর থেকে মিটমিটে আলো দেখা যাচ্ছে। লম্বকর্ণ তার গলার বাঁধা দড়ি চিবিয়ে কেটে ফেলল আর দরজা খোলা পেয়ে নিঃশব্দ বৈঠকখানায় ঢুকে পড়ল। তার আবার খিদে পেয়েছে। ঘরের চারদিক ঘুরে একবার তদারক করে নিল। ফরাসের এক কোণে এক গোছা খবরের কাগজ রয়েছে। চিবিয়ে দেখলো অত্যন্ত নিরাশ। অগত্যা সে গীতার 3 অধ্যায় পেটে চালান করে দিল। গীতাকে তার গলা শুকিয়ে গেছে। একটা উঁচু তেপায়ার ওপরে জলের কুঁজোয় জল আছে, কিন্তু সেটার নাগাল পাওয়া যাচ্ছে না। লম্বকর্ণ তখন প্রদীপের কাছে গিয়ে রেড়ির তেল চেখে দেখল। বেশ সুন্দর খেতে। চকচক করে সব তেলটা খেয়ে নিল। প্রদীপ নিভল। বংশলোচন স্বপ্ন দেখছেন, সন্ধে স্থাপন হয়ে গেছে। হঠাৎ পাশ ফিরতে তার একটা নরম গরম স্পন্দনশীল স্পর্শ অনুভব হওয়ায় ঘুম জড়ানো স্বরে বললেন, কখন এলে? উত্তর পেলেন, হুলস্থুলু কাণ্ড, চোর চোর, বাঘ হ্যায়, এই চুকুন্দর সিং, জলদি আও, নগেন উদো শিগগির আয়, মেরে ফেললে। চুকুন্দর তার মুঙ্গেরি বন্ধুকে বারুদ ভরতেই ব্যস্ত হয়ে পড়ল। নগেন উদো লাঠি, ছাতা, টেনিস ব্যাট হাতের কাছে যা পেল তাই নিয়ে ছুটল। মানিনী ব্যাকুল হয়ে হাঁপাতে হাঁপাতে নেমে এলেন। বংশলোচন আস্তে আস্তে সামলে উঠলেন। লম্বকর্ণ 2-1 ঘা খেয়ে ব্যয় করতে লাগলো।
বংশলোচন ভাবলেন বরঞ্চ বাঘ ভালো ছিল, মানেনি ভাবলেন ঠিক হয়েছে। ভোরবেলা বংশলোচন পাড়ায় খোঁজ নিতে বললেন কোনো ভালা আদমি ছাগল পুষতে রাজি আছে কিনা। যে সে লোককে তিনি ছাগলে দেবেন না, এমনও লোক চাই যে যত্ন করে পুষবে, টাকার লোভে বেচবে না, মাংসের লোভে মারবে না। 8টা বেজেছে। বংশলোচন বারবাড়ির বারান্দায় বসে নাপিত দিয়ে দাড়ি কামাচ্ছেন। বিনোদবাবু ও নগেন অমৃত বাজারে ডালহৌসি ভার্সেস মোহনবাগান পড়ছেন। উদয় ল্যাংড়া আমের দর করছে। এমন সময় চুকুন্দার এসে সালাম করে বলল, লাটুবাবু আয়। হ্যাঁ। 3জন পার্শ্বচর নিয়ে লাটুবাবু উপস্থিত হয়ে নমস্কার করলেন। তাদের পোশাক আশাক প্রায় একই রকমের। ঘাড়ের চুল আমূল ছাঁটা, মাথার উপরে পাহাড়ের মতো তেড়ি, রগের কাছে 2 গোছা চুল ফনা ধরে আছে, হাতে রিস্ট ওয়াচ, গায়ে হাঁটু ছাড়ানো পাতলা পাঞ্জাবি, তার ভেতর দিয়ে গোলাপি গেঞ্জির আভা প্রকট, পায়ে লপেটা, কানে আধ পরা সিগারেট। বংশলোচন জিজ্ঞাসা করলেন, আপনাদের কোত্থেকে আসা হচ্ছে? লাটুবাবু বললেন, আমরা বেলেঘাটা কেরোসিন ব্যান্ড, ব্যান্ডমাস্টার লটবর লন্দি আপনার সামনে উপস্থিত। লোকে লাটুবাবু বলে ডাকে। শুনলুম আপনি একটা পাঁটা বিলিয়ে দেবেন, তাই সত্যি খবরটা নিতে এসেছি। বিনোদ বললেন, আপনারা বুঝি ক্যানেস্তারা বাজান? লাটু বললেন, ক্যানেস্তারা কি মশাই, দোস্তুর মতো কলসাট। এই ইনি লোবিন লিওগি ক্ল্যারিওনেট, এই লরহরি লাগ ফুলট, এই লবকুমার লন্দন বায়লা, তাছাড়া করলেট, পিকলু, ঢোল, হারমোনিয়া, কত্তাল, সব মিলিয়ে 19 জন আছি। বর্মা অয়েল কোম্পানির ডিপোয় কাজ করি। ছোট সাহেবের সেদিন বে হলো, ফিস্টি দিল, আমরা বাজালুম। সাহেব খুশি হয়ে টাইটেল দিল কেরোসিন ব্যান্ড। দেখুন, আমার একটা ছাগল আছে, সেটা আপনাকে দিতে পারি, কিন্তু আমরা হলুম গে 19টি প্রালি, একটা পাটায় কি হবে মশাই? কি বল হয়ে লরহরি? লস্যি লস্যি। আমি এই শর্তে দিতে পারি যে ছাগলটাকে আপনি যত্ন করে মানুষ করবেন, বেচতে পারবেন না, মারতে পারবেন না। লাটু বললেন, এই যে আপনি নতুন কথা বলছেন মশাই, ভদ্রলোকে কখনো ছাগল পোষে? নরহরি বলে, পাটি লয় যে দুধ দেবে। লবিন বলে, পাকি নয় যে পড়বে। নবকুমার বললেন, ভাড়া নয় যে কম্বল হবে। বংশলোচন বললেন, সে যাই হোক, বাজে কথা বলার সময় আমার নেই, নেবেন কি না বলুন। লাটুবাবু ঘাড় চুলকোতে লাগলেন। নরহরি বললেন, নিয়ে লাও হয় লাটুবাবু, নিয়ে লাও, ভদ্রলোক বলছেন অত করে, কিন্তু মনে থাকে যেন বেচতে পারবেন না, কাটতে পারবেন না। সে আপনি ভাববেন না। লাটুলন্দির কথায় লড়চড় নেই। লম্বকর্ণকে নিয়ে কেরোসিন ব্যান্ড চলে গেল। বংশলোচন বিমর্ষ চিত্তে বললেন, বেটাদের দিয়ে ভরসা হচ্ছে না। বিনোদ আশ্বাস দিয়ে বললেন, ভেবো না হে, তোমার পাঁঠা গন্ধর্ব লোকে বাস করবে, কেবল ফাঁকে পড়লুম আমরা। সন্ধ্যার আড্ডা বসেছে, আজও বাঘের গল্প চলছে। চাটুর্য মশাই বললেন, সেটা তোমাদের ভুল ধারণা। বাঘ বলে একটা ভিন্ন জানোয়ার নেই, ও একটা অবস্থার ফের। আরশোলা যে থেকে যেমন কাঁচ পোকা। আজই তোমরা ডারউইন শিখেছ, আমাদের ওসব ছোটবেলা থেকেই জানা আছে। আমাদের রায় বাহাদুর ছাগলটা বিদেয় করে খুব ভালো করেছেন। কেটে খেয়ে ফেললে তো অতি উত্তম হতো, কিন্তু রেখে বাড়তে দেওয়া বংশলোচন একখানি নতুন গীতা নিয়ে খুব মনোযোগ দিয়ে পড়ছেন। নায়ং ভূত্বা ভাবিতা বা ন ভূয়ঃ, অর্থাৎ কিনা
আত্মা একবার হয়ে আর সে হবে না তা নয়। অজ নিত্য, অজ কিনা ছাগল। ছাগলটা যখন বিদায় হয়েছে তখন আজ সন্ধি স্থাপন হলেও হতে পারে। বিনোদ বংশলোচনকে বললেন, এ কৌন্তেয়, তুমি ভগবানকে একটু থামিয়ে রেখে একবার চাটুর্য মশাইয়ের কথা শোনো, মনে বল পাবে। উদয় বলল, আমি সেবারে যখন সিমলে যাই। মিছে কথা বলিস না উদয়, তোর দৌড় জানা আছে লিলুয়া অব্দি। বাহ, আমার দাদা শ্বশুর তো সিমলেই থাকতেন, বউ তো সেখানেই বড় হয়, তাই তো রং অত। খবরদার উদয়। চাটুর্যে বললেন, যা বলছিলুম শোনো। আমাদের মজিলপুরের চরণ ঘোষের এক ছাগল ছিল, তার নাম ভুটে। বেটা খেয়ে হলো ইয়া লাশ, ইয়া সিং, ইয়া দাড়ি। একদিন চরণের বাড়িতে ভোজ, লুচি, পাঁঠার মাংস এইসব। আঁচাবার সময় দেখি ভুটে পাঁঠার মাংস আরাম করে খাচ্ছে। চরণকে বললুম, দেখছো কি, এক্ষুনি ছাগলটাকে বিদায় করো, কাচ্চা বাচ্চা নিয়ে বাস করো, প্রাণে ভয় নেই। চরণ শুনল না, গরিবের কথা বাসি হলে ফলে। তার পরদিন থেকে ভুটে নিরুদ্দেশ। খোঁজ খোঁজ কোথায় গেল। 1 বছর পর সেই ছাগল সুন্দরবনে পাওয়া গেল। শিং নেই বললেই হয়, দাড়ি প্রায় খসে গেছে, মুখ একেবারে হাঁড়ি, রং হয়েছে কাঁচা হলুদ, তার উপরে দেখা দিয়েছে মশাই আজি আজি ডোরা ডোরা। ডাকা হলো, ভুটে ভুটে। ভুটে বলল, হালুম। লোকজন দূর থেকে নমস্কার করে ফিরে এলো। লাটু বাবু আয়ে হ্যাঁ। সপরিষদ লাটু বাবু উপস্থিত হলেন, লম্বকর্ণ সঙ্গে আছে। বিনোদ বললেন, কি ব্যান মাস্টার, আবার কি মনে করে? লাটু বাবুর আর সে জৌলুস নেই, চুল উস্কো খুস্কো, চোখ বসে গেছে, জামা ছেঁড়া। সজল চোখে হাউমাউ করে বললেন, সর্বনাশ হয়েছে মশাই, ধনে প্রাণে মেরেছে। ও হো 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 হো। নরহরি বলল, আহ কি করো লাটু বাবু, একটু ধীর হও, হুজুর যখন রয়েছেন একটা বিহিত করবেনই। বংশলোচন ভেবা চাকা খেয়ে আর একটু ভীত হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, ব্যাপারটা কি? লাটু বললেন, ওই পাঁঠাটা। চাটুর্য বললেন, বলেছিলাম কিনা? লাটু বললেন, ঢোলের চামড়া কেটেছে, বেলারা তাঁত খেয়েছে, হারমোনিয়ার সব চাবি চিবিয়েছে, আর আর আমার পাঞ্জাবের পকেট কেটে 90 টাকার লোট। ও হো হো হো। নরহরি বলল, গিলে ফেলেছে, পাঁটা লয় হুজুর, সাক্ষাৎ শয়তান। সর্বস্ব গেছে লাটু, প্রাণটা কেবল আপনার ভরসায় এখনো ধুকপুক করছে, ফ্যাসাদে ফেললে দেখছি। নরহরি বলল, দোহাই হুজুর, লাটুর অবস্থাটা একবার দেখুন, একটা ব্যবস্থা করে দিন, বেচারা মারা যায়। বংশলোচন ভেবে চিনতে বললেন, একটা জোলাপ দিলে হয় না? লাটু বাবু হাউমাউ করে বলেন, মশাই, এই কি আপনার বিচার হলো? মরছি টাকার শোকে, আর আপনি বলছেন জোলাপ খেতে? আরে তুমি খাবে কেন, ছাগলটাকে দিতে বলছি। হায় হায় হুজুর, এখনো ছাগল চিনলেন না? কোন কালে হজম করে ফেলেছে। লোট তো লোট, বেলার তাঁত, ডোলের চামড়া, হারমোনিয়ার চাবি, মায় স্টিলের করতাল। বিনোদ বললেন, লাটু বাবুর মাথাটা কেবল আস্ত রেখেছে। বংশলোচন বললেন, যা হবার তা তো হয়েছে। এখন বিনোদ, তুমি একটা খেসারা তো ঠিক করে দাও, বেচারার লোকসান যাতে না হয়, আবার আমার উপর বেশি জুলুমও না হয়। ছাগলটা বাড়িতেই থাকুক, কাল যা হয় করা যাবে। অনেক দরদস্তুরের পর
100 টাকায় রফা হলো। বংশলোচন বেশি কষাকষি করতে দিলেন না। লাটুবাবু দল টাকা নিয়ে চলে গেল। লম্বকর্ণ ফিরেছে শুনে টেপি ছুটে আসলো। বিনোদ বললেন, ও টেপুরানি, শিগগির মাকে গিয়ে বলো কাল আমরা এখানে খাবো লুচি, পোলাও, মাংস। বাবা আর মাংস খায় না। বিনোদ বললেন, বলো কি বংশ, প্রেমটা এক পাটা থেকে বিশ্ব পাটে পৌঁছেছে নাকি? আচ্ছা তুমি না কো, আমরা তো আছি। যাও টেপু, মাকে বলো সব জোগাড় করতে। সে এখন হচ্ছে না। মা বাবার ঝগড়া চলছে, কথাটি নেই। বংশলোচন ধমক দিয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ, কথাটি নেই, তুই সব জানিস, যা যা, ভারী জ্যাঠা হয়েছিস। রে, আমি বুঝি টের পাই না? তবে কেন মা খালি খালি আমাকে বলে, টেপি পাখাটা মেরামত করতে হবে, টেপি এ মাসে আরো 200 টাকা চাই, তোমাকে বলে না কেন? থাম থাম, বকিস নে। বিনোদ বললেন, হে রায় বাহাদুর, কন্যাকে বেশি ঘাঁটিও না, অনেকে কথা ফাঁস করে দেবে। অবস্থাটা সঙ্গীন হয়েছে বলো। আরে এতদিনে তো সব মিটেই যেত, ওই ছাগলটাই মুশকিল বাঁধালে। বেটা ঘর ভেদি বিভীষণ, তোমারই বা অত মায়া কেন? খেতে না পারো বিদায় করো, জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করো না। বংশলোচন দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখি যা হয় করা যাবে। এই রাত্রিও বংশলোচন বৈঠকখানায় বিরহ শয়নে যাপন করলেন। ছাগলটা আস্তা বলে বাঁধা ছিল, কোনো ঝামেলা করতে পারেনি। পরদিন বিকেল 5:30টার সময় বংশলোচন বেড়াবার জন্য তৈরি হয়ে একবার এদিক ওদিক দেখলেন, কেউ তাকে লক্ষ্য করছে কিনা দেখে নিশ্চিন্ত হলেন। গৃহিণী আর লেন্ডেগেন্ডি ওপরেই আছে, ঝি চাকর ঘরে কাজকর্মে ব্যস্ত। চুকুন্দার সিং তার ঘরে বসে আটা সানছে আর হনুমান চাল্লিশা গান করে বলছে। লম্বকর্ণ আস্থা বলে বাঁধা অবস্থায় দড়ির সীমার মধ্যে যথাসম্ভব লম্পজম্প করছে। বংশলোচন দড়ি হাতে করে ছাগল নিয়ে আস্তে আস্তে বেরিয়ে গেলেন। যদি পরিচিতের সাথে দেখা হয়ে যায় সেজন্য বংশলোচন সোজা রাস্তায় না গিয়ে গলিগুজির ভেতর দিয়ে চললেন। রাস্তায় 1 টঙা জিলিপি কিনে পকেটে রাখলেন। কিছুক্ষণেই তিনি লোকালয় থেকে দূরে এসে জনশূন্য পরিচিত খাল ধারে পৌঁছলেন। আজ তিনি নিজে লম্বকর্ণকে বিসর্জন দেবেন। যেখানে পেয়েছিলেন সেখানেই ছেড়ে চলে যাবেন, যা থাকে কপালে। যথাস্থানে এসে বংশলোচন জিলিপির ঠোঙাটা লম্বকর্ণকে খেতে দিলেন। পকেট থেকে 1 টুকরো কাগজ বার করে তাতে লিখলেন, এই ছাগল বেলেঘাটা খালের ধারে কুড়িয়ে পেয়েছি, পুষ্পার অপারগতায় আবার সেখানেই ছেড়ে গেলাম। আল্লাহ কালী যিশুর দিব্যি, একে কেউ মারবেন না। লেখার পর কাগজটা ভাঁজ করে একটা টিনের কৌটোয় ভরে লম্বকর্ণের গলায় বেঁধে দিলেন। তারপর পরম স্নেহে লম্বকর্ণের গায়ে মাথায় কয়েকবার হাত বুলিয়ে আস্তে আস্তে সরে পড়লেন। অশ্রুধারার মধ্যে দেখলেন লম্বকর্ণ জিলিপি খেতেই ব্যস্ত। দূরে এসেও বংশলোচন বারবার ঝাপসা চোখে পেছন পানে তাকিয়ে দেখলেন লম্বকর্ণ খাওয়া শেষ করে এদিক ওদিক চেয়ে দেখছে। যদি তাকে দেখে ফেলে এক্ষুনি তার পিছু নেবে। এদিকে আকাশের অবস্থা ভালো নয়। বংশলোচন জোরে জোরে চলতে লাগলেন। আর পারা যায় না, হাঁপ ধরে গেছে। পথের ধারে একটা তেঁতুল গাছের তলায় বসে পড়লেন। লম্বকর্ণকে আর দেখা যায় না। এইবার তাঁর মুক্তি। আর কিছুদিন দেরি হলে জড় ভরত অবস্থা হতো। এই হতভাগা কৃষ্ণের জীবকে আশ্রয় দিয়ে তিনি নাকাল হয়েছেন। গৃহিণী মর্মান্তে রুষ্ট, আত্মীয় স্বজন তাকে খাবার জন্য হাঁ করে আছে। তিনি একা আর কত সামলাবেন? হায় রে সত্যযুগ, যখন শিবি রাজা শরণাগত কপতের জন্য প্রাণ পর্যন্ত দিতে গিয়েছিলেন, মহিষীর ক্রোধ
সভাসদদের বেয়াদবি কিছুই তাকে ভোগ করতে হয়নি। আকাশে কে যেন ঢেঁটড়া পিটছে। তিনি চমকে উঠে উপর দিকে তাকালেন। অন্তরিক্ষে গম্বুজের উপরে কেউ এক পুঁজ শিশে রঙের আস্তরণ মাখিয়ে দিয়েছে। দূরে এক ঝাঁক সাদা বক জোরে পাখা চালিয়ে পালাচ্ছে। সমস্ত চুপ, নিস্তব্ধ, গাছের পাতাটাও ভয়ে নড়ছে না। আসন্ন দুর্যোগের ভয়ে স্থাবর জঙ্গম হতভম্ব হয়ে গেছে। বংশলোচন উঠলেন, কিন্তু আবার বসে পড়লেন। জোরে হাঁটার ফলে তাঁর বুক ধড়ফড় করছে। হঠাৎ আকাশ চিড় খেয়ে ফেটে গেল। এক ঝলক বিদ্যুৎ, ফড়ফড় করা। ফাটা আকাশ আবার বেমালুম জুড়ে গেল। ঈশান কোণ থেকে একটা ঝাপসা পর্দা তাড়া করে আসছে। তার পেছনের সব কিছু মুছে গেছে। সামনেও আর দেরি নেই। ওই এলো, ওই এলো। গাছপালা শিউরে উঠল। লম্বা লম্বা তাল গাছগুলো অত্যন্ত জোরে মাথা নেড়ে প্রবল আপত্তি জানালো। কাকের দল আর্তনাদ করে উড়ে পালাবার চেষ্টা করলো, কিন্তু ঝাপটা খেয়ে আবার গাছের ডাল আঁকড়িয়ে ধরল। প্রচণ্ড ঝড়, আরো প্রচণ্ড বৃষ্টি। যেন এটা সামান্য উইঝিটি। এই ছোট্ট কলকাতা শহরকে ডোবাবার জন্যে স্বর্গের ৩৩ কোটি দেবতা সার বেঁধে বড় বড় ঘর থেকে তোড়ে জল ঢালছেন। মোটা নিরেট জলধারা, তার ফাঁকে ফাঁকে ছোট ছোট ফোঁটা। সমস্ত শূন্য ভরাট হয়ে গিয়েছে। মান, ইজ্জত, কাপড় চোপড় সবই গেছে। এখন প্রাণটা রক্ষা পেলেই হয়। আরে হতভাগা ছাগল, কি কুক্ষণে! বংশলোচনের চোখের সামনে একটা উগ্র দেখি আলো খেলে গেল। সঙ্গে সঙ্গে আকাশে জমানো ২০ কোটি ভোল্ট সামনের একটা নারকেল গাছের ব্রহ্মরন্ধ্র ভেদ করে বিকট আওয়াজ করে পৃথিবীর বুকে আশ্রয় নিল। রাশি রাশি সর্ষের ফুল, জগৎ লুপ্ত, তুমি নেই, আমি নেই। বংশলোচন জ্ঞান হারালেন। বৃষ্টি থেমেছে, কিন্তু এখনো শোঁ শোঁ করে হাওয়া চলছে। ছেঁড়া মেঘের পর্দা ঠেলে দেবতারা দু চারটে মিটমিটে তারার লণ্ঠন নিয়ে নিচের অবস্থা সরজমিনে তদারক করছেন। ধীরে ধীরে বংশলোচনের জ্ঞান ফিরলে দেখলেন তিনি কাদার শয্যায় শুয়ে আছেন। তিনি কে? রায় বাহাদুর। কোথায়? খালের কাছে। ওটা কিসের শব্দ? সোনা ব্যাগ। তার নষ্ট স্মৃতি ফিরে আসছে। ছাগলটা? মানুষের স্বর কানে আসছে। কারা যেন তাকে ডাকছে, মামা, জামাই বাবু, বংশ আজো, হাজর। কাছেই একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। জন কতক লোক লণ্ঠন নিয়ে ইতস্তত ঘুরছে আর তাঁকে ডাকছে। একটা পরিচিত নারীর কান্নার আওয়াজ পেলেন। রায়বাহাদুর চাঙ্গা হয়ে বললেন, এই যে আমি এখানে আছি, ভয় নেই। মানিনী বললেন, আজ আর দোতলায় উঠে কাজ নেই। ও ঝি, এই বৈঠকখানায় ঘরেই বড় করে বিছানা করে দে তো, আর দেখ আমার বালিশটাও দিয়ে যা। আহ, চাটুর্যে সে সরে না। ও কি, সে হবে না। এই গরম লুচি কখানা খেতেই হবে। মাথা খাও। তোমার সেই বোতলটাই কি আছে? তাই একটু চায়ের সঙ্গে মিশিয়ে দেব। বংশলোচন লাফিয়ে উঠে বললেন, হ্যাঁ, ওটা আবার এসেছে, নিয়ে আয় তো লাঠিটা। মানিনী বললেন, আহা, করো কি, মেরো না। ও বেচারা বৃষ্টি থামতেই ফিরে এসে তোমার খবর দিয়েছে, তাইতেই তোমায় ফিরে পেলুম। ওহ হরি মধুসূদন। লম্বকর্ণ বাড়িতেই সগর্বে থেকে গেল, আর দিন দিন শশীকলার মতো বেড়ে উঠতে লাগলো। আস্তে আস্তে তার আর হাত দাড়ি গজালো। রায়বাহাদুর এখন আর বড় একটা খোঁজ খবর রাখেন না। তিনি এখন ইলেকশন নিয়ে ব্যস্ত। মানেনি লম্বকর্ণের সিং কেমিক্যাল সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছেন।
তার জন্য সাবান ও ফিনাইলের ব্যবস্থা হয়েছে, কিন্তু বিশেষ লাভ হয়নি। লোকে দূর থেকে তাকে বিদ্রুপ করে। লম্বকর্ণ গম্ভীরভাবে সব শোনে। খুব যদি কেউ বাড়াবাড়ি করে বলে বাবা বাবা বাবা, মানে যত ইচ্ছে হয় বকে যাও, আমি ওসব গ্রাহ্য করি না।